পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তেহরান, কূটনীতিতেও বাজিমাত। মধ্যপ্রাচ্য দখল হারানোর শঙ্কায় পড়ল কি ওয়াশিংটন? আল আকসা মসজিদ চত্বরে হামলার উস্কানি কেন? থার্ড টেম্পল নির্মাণের তোড়জোড়ে দাজ্জালের আবির্ভাব কি সন্নিকটে? কাসপূর্ণ দখলের পথে মস্কো, দোনেস্কেও কোণঠাসা কিয়েভ। শান্তি চুক্তির দরাদরির আগেই কি বেকায়দায় পড়ল ইউক্রেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। একের পর এক ইরানের নাটকীয় কূটনৈতিক চালে ঘুম হারাম হওয়ার জোগাড় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের। রোম আর মাস্কাটে 2 দফা সফল বৈঠকের পরেও 26 এপ্রিল আবারও ওমানের 3য় দফায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। আন্তর্জাতিক পরমাণু সংস্থার এমন ইঙ্গিতেকেই মাথা খারাপের কারণ? মধ্যপ্রাচ্যের আধিপত্য হারানোর শঙ্কা থেকেই কি সমঝোতার পথ খুঁজছে ওয়াশিংটন? বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। একের পর এক নাটকীয় চালে পশ্চিমাদের ঘাম ছুটিয়ে দিচ্ছে ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় আলোচনার টেবিলে বসতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে তেহরান। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থা প্রধানের এমন সতর্কতা এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দখল ও মার্কিন প্রভাব হারানোর ভয় ট্রাম্পের জন্য ঘনিয়ে তুলছে বিপজ্জনক ঝড়। চলমান টানাপড়েনের মাঝে মাস্কট ও রোমে বসে প্রথম 2 দফার বৈঠক। ওমানের মধ্যস্থতায় উভয় পক্ষের পরোক্ষ আলাপে দৃশ্যমান অগ্রগতির পর আগামী 26 এপ্রিল 3য় দফায় বৈঠকে বসবে তেহরান ওয়াশিংটন। ট্রাম্পের কঠোর হুমকি কিংবা সমঝোতার বার্তা কাজে আসছে না কোনো কৌশল। পর্দার আড়ালে চলা কূটনৈতিক লড়াইয়ে খামেনি জানান দিচ্ছেন, ইরানকে দমিয়ে রাখা এখন আর সহজ হবে না। 19 এপ্রিল ইতালির রোমে ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় তেহরান ওয়াশিংটনের দ্বিপক্ষীয় বৈঠক। 4 ঘণ্টাব্যাপী আয়োজনে মধ্যস্থতা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। মুখোমুখি আলোচনার পরিবর্তে আলাদা কক্ষ থেকে বার্তা আদান প্রদান করে 2 দেশের প্রতিনিধি দল। গঠনমূলক আলাপ হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরমাণু কর্মসূচি সংক্রান্ত বৈঠক নিয়ে আন্তরিকতা দেখালেও পশ্চিমাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নও তোলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকার করা হয় সন্তোষজনক অগ্রগতির কথা। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এরই মধ্যে চূড়ান্ত হয়েছে পরবর্তী বৈঠকের পরিকল্পনা। গঠনমূলক পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমরা 2 পক্ষই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আমাদের খুব সাবধান থাকতে হবে, তবে খুব হতাশারও কোনো কারণ নেই। যুক্তিসঙ্গত এবং শান্ত একটি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণ করতে হবে। চলমান আলোচনা নিয়ে যেসব জল্পনা কল্পনা কিংবা গুজব ছড়াচ্ছে সেগুলোর কোনোটাই আমি নিশ্চিত করছি না। টেবিলের পেছনে যা চলছে স্বাভাবিকভাবেই সেসব আলোচনারই অংশ। যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাবো তখন ফলাফল তো দেখাই যাবে। আগামী সপ্তাহে প্রযুক্তিগত বৈঠকের পর ভালো করে বলা যাবে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কতটুকু। এখনও সতর্কতার সাথে কাজ করছি। ইরান বারবার বলে আসছে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে চালানো হচ্ছে তেহরানের পরমাণু কর্মসূচি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ভয় গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে খামেনির দেশ। ইরান পরমাণু অস্ত্র অর্জন থেকে খুব একটা দূরে নেই। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির এমন মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে পুরনো আশঙ্কা। তবে শুধু পরমাণু কর্মসূচি নয়, চীন রাশিয়ার কৌশলগত সমর্থন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক, নিজস্ব শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর দাঁড়িয়ে পশ্চিমা শিবিরের জন্য ইরান তৈরি করছে হিসাবি চাপ। ফলে বিশ্বের সবচেয়ে আগ্রাসী পরাশক্তি যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে সমঝোতার পথ খুঁজতে। বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে টিকে থাকার অনমনীয় সামর্থ্য ইরানকে করে তুলেছে অপ্রতিরোধ্য। মার্কিন হুমকির মুখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এক চুলও পিছু হটতে নারাজ তেহরান। পুরনো মিত্র ইরানকে সমর্থন করলেও রাশিয়া চায় সংঘাত নয়, সমাধান আসুক কূটনৈতিক পথে। 26 এপ্রিল ওমানের মাটিতে হতে যাওয়া পরবর্তী আলোচনায় ঠিক কত দূর এগোবে 2 শত্রু দেশের পারমাণবিক দর কষাকষি, সেটা নিয়ে থাকছে অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। প্রায় 2000 বছরের প্রত্যাশা ইহুদিদের
থার্ড টেম্পল আগামী বছরেই নির্মাণের তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপনকারী ইহুদিরা, যেখানে ইসলামী ইতিহাসের স্মৃতি বিজড়িত ডোম অফ দ্য রক ধ্বংস করে থার্ড টেম্পল গড়ার দৃশ্য উপস্থাপন করা হচ্ছে। তাদের বিশ্বাস, থার্ড টেম্পল তৈরি না করা পর্যন্ত ইহুদিদের ত্রাণকর্তা দাজ্জাল আসবে না। উস্কানি দেওয়া হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলারও। আসলেই কি দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে, নাকি এটি ফিলিস্তিনের বর্বর গণহত্যার বৈধতা দেওয়ার কূটকৌশল? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সরকার। আল জাজিরার একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী তারা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে যাতে পবিত্র স্থানটির সম্ভাব্য ধ্বংস বা অবমাননার যে কোনো প্রচেষ্টাকে গুরুত্ব সহকারে দেখা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারী কিছু সংগঠনের পক্ষ থেকে আল আকসা মসজিদ ধ্বংসের আহ্বান ছড়িয়ে পড়ায় তারা গভীর উদ্বেগে রয়েছে। 19 এপ্রিল ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় জানায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিব্রু ভাষায় ইসরায়েলি বসতি স্থাপনকারী কিছু সংগঠন আল আকসা মসজিদে হামলার ডাক দিচ্ছে। পাশাপাশি সেই পবিত্র স্থাপনা ধ্বংস করে সেখানে একটি টেম্পল গড়ে তোলার পরিকল্পনার প্রচারণা চালাচ্ছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের প্রাঙ্গণ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র স্থান। এটি ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। যদিও প্রাঙ্গণটির প্রশাসনিক দায়িত্ব জর্ডানের হাতে, তবে প্রবেশ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করে ইসরায়েলি বাহিনী। এই স্থানটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিশ্বাস মতে এখানেই একসময় প্রথম ও দ্বিতীয় টেম্পল স্থাপিত ছিল, যা খ্রিস্টপূর্ব 70 সালে রোমান সাম্রাজ্যের হাতে ধ্বংস হয়। কিছুদিন আগে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। সেখানে ইহুদিদের তৃতীয় উপাসনালয় নির্মাণের জন্য মসজিদ ধ্বংস করার দৃশ্য প্রদর্শন করা হয়েছে। ভিডিওটির শিরোনাম ছিল আগামী বছর জেরুজালেমে। এক্সে পোস্ট করে এক বিবৃতিতে ফিলিস্তিনি মন্ত্রণালয় বলছে তারা এই ধরনের পোস্টগুলোকে অধিকৃত জেরুজালেমে খ্রিস্টান ও মুসলিমদের পবিত্র স্থানগুলোর উপর হামলা বৃদ্ধির উদ্দেশ্যে পরিকল্পিত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে। অতএব তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানায় যাতে এসব উস্কানিমূলক কার্যকলাপকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় ও আন্তর্জাতিক আইনের আলোকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আল আকসা মসজিদ বর্তমানে ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ ও বসতি স্থাপনকারীদের টার্গেটে পরিণত হয়েছে। তারা প্রায় প্রতি সপ্তাহে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহায়তায় মসজিদের চত্বরে জোরপূর্বক প্রবেশ করছে, পাশাপাশি সেখানে ধর্মীয় অনুষ্ঠানও পালন করছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদী নীতি অনুযায়ী দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ এলাকাতে নির্দিষ্ট সময় অনুযায়ী ইহুদি ও অন্যান্য অমুসলিম দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, তবে তাদের সেখানে ধর্মীয় আচার পালন বা কোনো ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। 2024 সালের আগস্টে আল আকসা মসজিদ প্রাঙ্গণে টেম্পল মাউন্ট স্থাপন করার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগভির। ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশের বহুদিনের বিশ্বাস এখন ইসরায়েলের তৃতীয় মন্দির নির্মাণের এক জোরালো আন্দোলনে রূপ নিয়েছে। অনেকে এই ঘটনাকে হেব্রনের ঘটনার সাথে মিলিয়ে দেখছেন, যেখানে ইব্রাহিমী মসজিদ, যা কেভ অব দ্য পেট্রিয়ার্কস নামেও পরিচিত, তাকে মুসলিম ও ইহুদি অংশে ভাগ করে দেওয়া হয়েছিল। 2022 সালের ডিসেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগভির অন্তত 6 বার এই পবিত্র স্থানে গিয়েছেন। প্রতিবারই তার সফরকে ঘিরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আরও 50 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামাস দমনের অজুহাতে হামলার জোরদার করতে গাজায় আরও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় গাজা সিটি ও খান ইউনিসের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে দখলদার সেনারা। বাদ পড়েনি নিরাপদ অঞ্চল ঘোষিত সেফ জোন আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুও। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুদিনে দখলদার বাহিনীর হামলায় আহত অন্তত 219 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে
আমলে নেওয়া হয়েছে। এমন অবস্থায় গাজায় জোরদার হামলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নির্দেশের পরপরই গাজা লক্ষ্য করে কামান আর ট্যাঙ্কের গোলাবর্ষণের তীব্রতাও বাড়িয়েছে দখলদার বাহিনী। এদিকে খোদ ইসরায়েলের রাজপথে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে তার আগ্রাসী নীতির সমালোচকেরা। বিক্ষুব্ধ ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ আর ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। প্রতিবাদ কর্মসূচি হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ম্যাসাচুসেটস সহ বিভিন্ন শহরের 7 শতাধিক স্থানে। ট্রাম্পের উদ্ভট নীতির প্রতিবাদে হাজারো জনতার স্লোগানে উঠে আসে অভিবাসন, কর্মসংস্থান, বাণিজ্য আর মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে তীব্র আক্ষেপ। পুলিশের বাধায় হয়েছে ধস্তাধস্তি, চলছে পুলিশি ধরপাকড়েতে 170 জন ছাড়িয়ে যায় আটকের সংখ্যা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরক্ত যুক্তরাষ্ট্রবাসী। তাই আবারও ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী স্লোগানে রাস্তায় নেমে এলেন হাজারো প্রতিবাদী মানুষ। দাবি, কোনো শিক্ষার্থীকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া যাবে না। অভিবাসীদের বিতাড়ন করা, লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করা, এসব নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এমনকি ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে অংশ নেওয়া কাউকে ধরপাকড় করা যাবে না। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর টেসলার প্রধান ও রিপাবলিকান নেতা ইলন মাস্ককে সাথে নিয়ে 2 লক্ষাধিক মানুষকে চাকরিচ্যুত এবং বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে সহযোগিতা করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। এসব শিক্ষার্থীকে ধরপাকড় ও দেশে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে ট্রাম্প প্রশাসন। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রোগ্রামে ফান্ড দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা। বিক্ষোভকারীরা ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা স্লোগানে বলছে, ফ্যাসিস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গো নাও। মানবতার নামে বলছি, আমরা এমন ফ্যাসিস্ট আমেরিকা চাই না। ট্রাম্পের এই ফ্যাসিস্ট প্রশাসনের এখনই পদত্যাগ করা উচিত। আমি এখানে ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই প্রশাসন আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তারা কি করছে? এটাকে কি গণতন্ত্র বলে? নিজেকে খুব অসহায় লাগছে। ভালো লাগার মতো কোনো পরিস্থিতিতে নেই। তবে এই আন্দোলন আমাদের আবারও প্রতিবাদের সুযোগ করে দিয়েছে। হাজার হাজার অভিবাসীকে ধরপাকড় ও দেশে পাঠাতে তৎপর ট্রাম্প প্রশাসন। আন্দোলনকারীরা এর বিরোধিতা করে অভিবাসীদের সমর্থনে স্লোগান দিতে থাকে। ঘৃণা কোনো জাতিকে মহান করে না, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা উচিত, এমন ব্যানার হাতে দেখা যায় আন্দোলনকারীদের। এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে শত শত পুলিশ। এ পর্যন্ত প্রায় 200 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, ক্ষমতা গ্রহণের পর গেল 3 মাসে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। শুরুতে ট্রাম্পের কাজে 47% মানুষ খুশি থাকলেও এখন তা কমে 43% দাঁড়িয়েছে। আর ট্রাম্পের অর্থনৈতিক কাজে সন্তুষ্ট 37% মার্কিনী। জানুয়ারিতে যা 42% বেশি ছিল। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হাতছাড়া হওয়া কার্স্ক অঞ্চলে দীর্ঘ 8 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 100% দখলমুক্তের দাবি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে 80% দখলের দাবি করেছে রুশ সেনা সদর। এতে কি সম্ভাব্য শান্তি চুক্তির আগেই দর কষাকষিতে ব্যাকফুটে চলে গেল ইউক্রেন? হিজুল জুবায়েরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অতর্কিত আক্রমণে যে কার্স্ক দখলে নিয়ে রাশিয়াকে হতবাক করে দিয়েছিল ইউক্রেন, যুদ্ধে তৈরি করে নিয়েছিল সুবিধাজনক অবস্থান, এবারে সেই হাতের পাঁচও হারিয়ে ফেলছে সে। মুহুর্মুহু আক্রমণে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দখলকৃত কার্স্কের প্রায় 100% অঞ্চল পুনর্দখলে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। 19 এপ্রিল এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সর্বশেষ কার্স্কের সীমান্তবর্তী আলিয়াসনিয়া এলাকাটি পুনর্দখল করেছে রুশ সেনারা। আর মাত্র 1% এলাকা পুনর্দখলে নিলেই কার্স্ক সম্পূর্ণ শত্রুমুক্ত হবে। এরই মাঝে 99%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণে এসেছে। বাকি আছে কেবল আলিয়াসনিয়ার 11 কিলোমিটার দক্ষিণের জোর্নাল অঞ্চলটি। জোর্নালে ইউক্রেনীয় সেনাদের সাথে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। শিগগিরই শত্রুদের সীমান্তের বাইরে পাঠিয়ে দেয়া হবে বলে প্রত্যয় জানিয়েছে ক্রেমলিন। গত বছরের আগস্টে অতর্কিত হামলা চালিয়ে রাশিয়ার কার্স্কের বিশাল অঞ্চল দখলে নেয় ইউক্রেনীয় সেনারা। এরপর থেকেই ওই অঞ্চল পুনর্দখলে নিতে তুমুল আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। এক পর্যায়ে উত্তর কোরিয়ার সেনারাও রুশ বাহিনীর সাথে লড়াইয়ে যোগ দেয়। দীর্ঘ লড়াই শেষে অবশেষে মস্কোর সফলতা এলো।
এই সময়ের ভেতর বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট থেকে এখন পর্যন্ত কার্স্কে ৭৫,০০০-এরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। আত্মসমর্পণ করেছে অনেক সেনা। এছাড়া ৪১১টি ট্যাঙ্ক, ২,২৮০টি সাঁজোয়া যুদ্ধযান, ২,৭৪৩টি অন্যান্য যানবাহন, পদাতিক বাহিনীর ৩৩৫টি বাহন, ৬২৫টি আর্টিলারি গান, ৬১টি মাল্টিপল রকেট লঞ্চার, ২৮টি বিমান বিধ্বংসী মিসাইল লঞ্চার, ১২টি রাডার সহ অনেক সামরিক সরঞ্জাম খুইয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিশ্লেষকরা বলছেন, কার্স্কের নিয়ন্ত্রণ হারানোয় সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে রাশিয়ার সাথে দর কষাকষিতে ইউক্রেন যে সুবিধা পেতে পারত, সেই সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখন রাশিয়া আরও আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। অন্যদিকে সমঝোতা আলোচনার টেবিলেও নিশ্চিত হবে আরও শক্তিশালী অবস্থান। কেবল কার্স পুনর্দখল নয়, অন্যান্য যুদ্ধক্ষেত্রেও সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এরই মাঝে দোনেস্কের ৮০% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ সপ্তাহে দোনেস্কের ৪টি অঞ্চল শত্রুমুক্ত করেছে রুশ সেনারা। ১৮ এপ্রিল রাতে রুশ বাহিনী ওডেসা ও সুমি সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ৮৭টি ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর বেশিরভাগই বিধ্বস্ত করার দাবি তাদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে একদিনের অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি। পুতিনের নির্দেশ ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তুলছে মস্কো আর কিয়েভ। মস্কো রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন শনিবারই আশ্বস্ত করেছেন, মানবিক কারণে ইস্টার সানডে চলাকালে ইউক্রেনে কোনো হামলা হবে না। অস্ত্রবিরতি চলবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত। নির্দেশ না মানলে ইউক্রেন উস্কানি বা যুদ্ধবিরতি ভঙ্গের জবাব দিতে রুশ সেনারাও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন পুতিন। শেষ পর্যন্ত কোনো পক্ষই কথা রাখেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, সাধারণ মানুষের জীবন নিয়ে খেলার অপচেষ্টা করছে রাশিয়া। তিনি বলেছেন, ইউক্রেনের আকাশে রাশিয়ার ড্রোনই বুঝিয়ে দেয় দেশটি কি চায়। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।